কুত্তা হারামি, তোকে বলছি না তুই আমার ঘাড়ে কিস করবি না? তোমাকে দেখলেই আমার আদর পায় জান, তাহলে কি করব বলো? তাই বলি সবসময় এরকম দুষ্টুমি করতেই থাকবি? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তাহলে তোমার সাথে রোমান্স না করলে কার সাথে করব কলিজা? একদম ঢং দেখাবি না, এইসব ঢং কিন্তু আমার একদম পছন্দ না। আমি তোকে বলেছি না তুই কখনো নাটক দেখাবি না। তুমি সবসময় আমাকে এভাবে বলো কেন? আমার ভালোবাসাটাকে তোমার কাছে এতটাই সস্তা মনে হয়? এসব ইমোশনালি ব্ল্যাকমেল করা বন্ধ কর। আমি তোকে আগেই বলে দিয়েছি, কাজ করার সময় আমাকে মোটেও ডিস্টার্ব করবি না। কি করব বলো? তোমার কাছে আসলেই আমার সব সময় আদর আদর পায়। এর জন্য কি আমি দায়ী? আমি তোমাকে আদর না করে থাকতেই পারি না, তুমি সেটা বোঝো না। তোমার কাছে আসলে আমার কেমন আদর আদর পায়। হ্যাঁ, তুই যে একটা লুচু আমি সেটা জানি। সব সময় এভাবে আমাকে যেখানে সেখানে স্পর্শ করিস। তাতে তোমার আদর পেতে ইচ্ছে করে? আসলে তুই একটা লুচু। লুচু না হলে এসব উল্টোপাল্টা কথা বলতে পারতি না। তোকে বলছি না কখনো এসব কথা বলবি না তুই। আরে বাবা, তুমি তো আমার কিউট রোমান্টিক বউ, এত রাগ করো কেন জান? একটু আদর করি তোমাকে শোনাবো। একদম না, তোকে বলছি না এইসব নাটক আমার সামনে এসে করবি না সব সময়। একদম কিন্তু ভালো লাগে না এগুলো। তুমি সবসময় আমার সাথে এরকম রাগারাগি করো কেন? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে কি অনেক বড় ভুল করেছি বলো? নাকি এখন আমার ভালোবাসাটা তোমার কাছে পূর্ণ হয়ে গেছে? তোমাকে ভালোভাবে বললেও তুমি বুঝতে পারবে না। আমি তোমাকে কতবার করে বলেছি আমি যখন কাজ করি তখন তুমি আমাকে ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি আমার কথাটা একবারও শুনেছো? শোনোনি। বউয়ের সাথে রোমান্স করার জন্য যদি টাইম টেবিল মেনটেন করতে হয়, তাকে বলে কই ভালোবাসতে হয়, তাহলে সে বিয়েটা না করাই ভালো। আর বউকে না ভালোবাসাই ভালো। হ্যাঁ, তাহলে সেটাই করো। তোমাকে কে বলেছে আমার কাছে আসতে, সব সময় এরকম দুষ্টুমি করতে? তুমি একটুও বোঝার চেষ্টা করো না, কখন আমার ভালো লাগে কখন আমার খারাপ লাগে। আসলে বেশি ভালোবাসি তো, এই জন্য তোমার কাছে এখন আমার ভালোবাসাটা কি অসহ্য মনে হয়। কিন্তু যে সময় তোমাকে ভালোবেসে দূরে সরে যেতে চাইছিলাম, তুমি যখন আমাকে মেনে নিচ্ছিলে না, তখন তো ঠিকই তুমি কান্নাকাটি করে বলেছিলে আমাকে ভালো না বাসালে থাকতে পারবে না আমাকে ছাড়া। তাহলে এখন আবার সেই ভালোবাসাটা ইগনোর করতে শুরু করেছো। দেখো, ভালোবাসাটা না সবার কপালে জোটে না। আর যারা পায় তারা হারিয়ে ফেলার পর বুঝতে পারে ভালোবাসাটা তার লাইফের কতটা জুড়ে ছিল। তাই তুমি এমন কোনো কাজ করো না যার জন্য আমাকে হারিয়ে ফেলতে হয়। দেখো জিসান, এখন আমার কিন্তু এসব কথা বলতে ভালো লাগে না। সব সময় তুমি কিন্তু এসব উল্টাপাল্টা কথা বলতেই থাকো। আমি একটাবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে ইগনোর করছি, তুমি আমার থেকে দূরে সরে যাও। তোমার কাজে এসব বোঝা যাচ্ছে, তুমি হয়তো বলনি, কিন্তু তুমি যেভাবে আমাকে ইগনোর করতে শুরু করেছো তাতে আমি বুঝতে পারছি তুমি কখন বলে বসবে তার ঠিক নেই। আমি আবার তোমাকে কখন ইগনোর করলাম? তুমি এসব কথা কি করে বলতে পারলে? ইগনোর না করলে যখনই আমি তোমার কাছে আসি তখনই তুমি নাক সিটকে আমার থেকে দূরে সরে যাও কেন? স্বামীর ভালোবাসাটা পাওয়ার জন্য যেখানে অন্য সব মেয়েরা ব্যাকুল থাকে, সবসময় পাগল হয়ে থাকে, আর সেখানে আমি তোমার কাছে আসলেই, তোমাকে স্পর্শ করলেই তোমার নাকি খারাপ লাগে। তুমি আমার থেকে দূরে সরে যাও। তোমার ভালোবাসা এত সহজে শেষ হয়ে গেল? দেখো, এখন কথার উল্টা মানে বের করো না। আমি কিন্তু ভুলেও একবারও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না আর তোমার স্পর্শগুলো আমার ভালো লাগে না। যদি তাই হতো তাহলে রাতে এত বেশি আদর করতে দিতাম না আর এত গভীরভাবে তোমার সাথে রেসপন্সও করতাম না। সব সময় এগুলো কিন্তু ভালো লাগে না জিসান। তাহলে কি ভালো লাগে বলো? আমি তোমার থেকে দূরে সরে গেলে তোমার ভালো লাগবে? জিসান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলছি না এসব কথা আর বলবে না, এখান থেকে যাও। তারপরে উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে কিন্তু তোমার খারাপই লাগবে। যেভাবে ইগনোর করছো তাতে মনে হয় খারাপ লাগছে না? আমি তোমাকেই স্পর্শ করলেই তো তোমার সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আর কখনো তোমাকে স্পর্শ করব না। তারপর রাতে কান্নাকাটি করবে না, আর বলবে না যে আমি তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি না, আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আমার বইয়ে গেছে তোমাকে এসব কথা বলতে। তুমি কি করে ভাবলে আমি এত ঢং দেখাতে যাব? সত্যি তো? আর কখনো বলবে না তো আমি তোমাকে কম ভালোবাসি? ভুলেও না। তুমি এখন এখান থেকে যাও, না হলে আমার কাজে ডিস্টার্ব হচ্ছে। স্বামী স্ত্রীর কাছে আসলে যদি কাজে বাধা হয়ে দাঁড়াই, তাহলে আমি আর কখনো তোমার কাছে আসবো না। তুমি এখন থেকে একা একাই থাকো, আর রাতে বুকে নিয়েও ঘুমাবো না। দেখি তুমি কি করে থাকতে পারো আমাকে ছেড়ে। যাও তুমি এখান থেকে, খালি উল্টোপাল্টা কথা। দেখবো রাতে কি করে তুমি আমার থেকে দূরে থাকতে পারো।
জিসান একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর লিজা কাজ করতে লাগলো। আর মুখটা কেমন যেন কালো হয়ে আছে। জিসান সেটা দূর থেকে খেয়াল করে এসে আবারও লিজাকে পেছন থেকে হঠাৎ করে জড়িয়ে ধরে পেটের উপরে হাতগুলো রেখে তারপর চুলের নাক ডুবিয়ে দিল। জিসানের কর্মকাণ্ডে লিজা শান্ত হয়ে গেল। তারপর যখনই কিছু বলতে যাবে তার আগেই জিসান কয়েকটা কিস করে দেয়। সাথে সাথে লিজা একটু কেঁপে ওঠে আর চোখ জোড়া বন্ধ করে নেয়। জিসান চুমু দিয়ে যাচ্ছে, যার জন্য উল্টাপাল্টা কিছু হয়ে যাবে ভেবে লিজা জিসানকে ছাড়িয়ে নেয়। তারপর যখন জিসান আবার ওকে কাছে টেনে নিতে যাবে, লিজা ওকে সরিয়ে দেওয়ার জন্য হাতটা ঝটকা দিতেই সেটা থাপ্পড়ের মতো করে গিয়ে জিসানের মুখে লেগে গেল, যার জন্য জিসান হতভম্ব হয়ে গেল আর ওকে ছেড়ে দিল। হঠাৎ এরকম কিছু একটা হওয়াতেই লিজা হতভম্ব হয়ে জিসানের মুখের দিকে তাকিয়ে রইল। তখন জিসান একটা মুচকি হাসি দিয়ে বলল, এসবের কিন্তু কোনো দরকার ছিল না। জিসান আমি জানি তুমি এটা ইচ্ছে করে করনি, কিন্তু হয়ে গেছে তাই না? বেশি অস্বস্তি ফিল করছিলে, এজন্য সরিয়ে দিতে চাইছিলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তোমার থেকে দূরে সরে যাব। জিসান আমার কথাটা শোনো। আর কি শুনবো? এরপর আর কিছু শোনার থাকতে পারে? তুমি এখন যে কাজটা করলে এতে আমি বুঝে গেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। এখন আর আমাকে তোমার সহ্য হয় না, সেটা বোঝা হয়ে গেছে। আসলে আজকে তোমার এরকম একটা কাজে বুঝতে পেরেছি ভালোবাসাটাও একটা সময় পুরনো হয়ে যায়, আর সেটা তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। বাবু তুমি ভুল বুঝছো। তুমি বুঝতে পারোনি তাই তো, আর বুঝতে হবে না। তবে একটা কথা কি জানো তো, আমি ভেবেছিলাম তুমি কোনো কারণে রাগ করে আছো আমার উপর, তাই রাগটা ভাঙানোর জন্য এভাবে জোরপূর্বক নিজের কাছে টেনে নিতে চেয়েছিলাম। কিন্তু তুমি যে এতটা বিরক্ত আমার প্রতি সেটা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমাকে এভাবে ডিস্টার্ব করব না, তাহলেই তো তুমি হ্যাপি থাকতে পারবে। জিসান কথাটা বলে চলে যেতে গেলেই লিজা ওর একটা হাত ধরলো। তখন জিসান হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোমার কোনো অধিকার নেই আমার হাতটা ধরার। কথাটা বলে জিসান রুমে চলে গেল। তারপর ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিল। আয়নায় বারবার নিজের মুখটা দেখতে লাগলো। 5 আঙুলের দাগটা বসে গেছে গালে, ফর্সা চেহারাটা কেমন কালো হয়ে গেছে। অন্যদিকে লিজা রান্নাঘরে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ একটু আগের কথাগুলো ভাবতে লাগলো। এরই মাঝে আম্মু এসে ওকে জিজ্ঞাসা করলো, মামনি কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? কোনো সমস্যা হয়েছে? আম্মু এমনিতে আসলে বাসার কথা মনে পড়ছিল এজন্য। বাসার কথা মনে পড়লে বাসা থেকে ঘুরে আসো, তারপরে এরকম মন খারাপ করে থেকো না। তোমরা জানো আমি তোমাকে কতটা বেশি নিজের মেয়ের মতো দেখি, তাই ছেলেমেয়ের মন খারাপ থাকলে সেটা কি খারাপ লাগে না বলো? ঠিক আছে আম্মু, কিন্তু তোমার ছেলের অফিসটা ছুটি হোক, তারপর না হয় গিয়ে কিছুদিন পরে আসবো। সেটা তোমার ইচ্ছা। আচ্ছা শোনো মামনি, আমি অনেক দিন যাবৎ একটা কথা তোমাকে বলতে চাইছি, কিন্তু বলা হয়ে উঠছে না। জি আম্মু, বলো কি কথা। বলছিলাম কি, তোমাদের বিয়ের তো অনেক দিন হলো, এখনো কি তোমাদের আরো সময় লাগবে নাকি? খুব শীঘ্রই আমরা সুখবরটা পাবো। আম্মু তুমি কিসের কথা বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কিসের কথা তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাদের বেবির কথা বলছি। বিয়ের তো 6টা মাস হয়ে গেল, এখন অবধি আমরা সুখবরটা শুনতে পেলাম না। নাকি আরো সময় লাগবে সুখবরটা শোনার জন্য? আম্মুর কথাতে খানিকটা লজ্জা পেয়ে গেল। তখন আম্মুর মুখটা তুলে তারপর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, মামনি, এত লজ্জা পাওয়ার কিছু নেই, এটা তো স্বাভাবিক তাই না? আর তোমার কি আম্মু ডাক শুনতে ইচ্ছে করে না, নাকি জিসান তোমাকে বারণ করেছে তাড়াতাড়ি বেবি নিতে? আসলে ভেবেছিলাম আমার অনার্সটা কমপ্লিট হলে বেবিটা নিব, আর 6টা মাস তো সময় আছে, তারপর ভেবেছিলাম একটা বেবি নিব। কিন্তু তুমি যখন বলছো। না না মামনি, কোনো চাপ নেই। আমি তো তোমাদের শুধু বিষয়টা বলে রাখলাম। আর আমাদের বয়স হয়েছে, কখন কি হয় সেটা তো বলা যায় না, তাই না? ওই জন্য বলছিলাম আর কি। আর আমাদেরও তো দাদু দিদা ডাক শুনতে ইচ্ছে করে, তাই না? এজন্যই তো ছেলেকে এত তাড়াহুড়ো করে বিয়ে করালাম। ঠিক আছে আম্মু, আমি তোমার ছেলের সাথে কথা বলবো। লিজা লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছিল। তারপরেও আম্মুর সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলল। আসলে জিসান আর লিজা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল, আর এখন ওদের মাঝে কেমন বোঝাপড়া সেটা তো আপনারা জানতেই পারলেন। জিসান বিয়ের পর 3টা মাস পর থেকেই বুঝতে পারছে লিজা কেমন যেন ওর প্রতি একটু আনিহা দেখায়। জিসান ভাবে হয়তো লিজা আগে থেকেই এরকম। আসলে ও একটু রাগী, তাই তো একটা বছর জিসানকে ওর পেছনে ঘুরিয়েছে। তারপর জিসান যখন ওর থেকে দূরে সরে যাচ্ছিল, তখন লিজা নিজেই কান্নাকাটি করে ওকে
নিজের ভালোবাসার কথা বলে দেয়। জিসান ওকে ইগনোর করার জন্য 15টা দিন ওর সামনে যেত না। তখন লিজা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে, আর জিসানের আব্বু আম্মুর কাছে এসে বিষয়টা বললে তখন আব্বু আম্মু জোরপূর্বক দুজনের বিয়েটা দিয়ে দেয়। হয়তো দুপরিবারের সম্মতি ছিল, কিন্তু জিসান প্রথমে বিয়েটা করতে চাইছিল না। জিসান আর কিছুদিন কষ্ট দিতে চাইছিল, তারপর আব্বু আম্মু ওকে অনেক বোঝায়। আর জিসান বিয়ের প্রথম রাতে সেদিন লিজাকে বলেছিল ওকে মেনে নিবে না। তখন লিজা জিসানের পা জড়িয়ে ধরে অনেক কান্না করলে জিসান ওকে বুকে জড়িয়ে নিয়েছিল আর বলেছিল ওকে কষ্ট দেওয়ার জন্য এমনটা করেছে। তো লিজা রান্না শেষ হয়ে গেলে রুমে গিয়ে দেখে জিসান কপালের উপরে হাত রেখে বসে আছে। তখন লিজা কিছুক্ষণ জিসানের মুখের দিকে তাকিয়ে রইল। জিসান জানে লিজা কখনো ওকে ইগনোরটা সহ্য করতে পারে না, তাই জিসান জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি আমাকে কিছু বলবে? জিসান আমি তখন তোমার রান্না হয়েছে? আমার খুব খিদে পেয়েছে। জিসান এসব কথাগুলো এড়িয়ে যাওয়ার জন্য এমনটা বলল। লিজা অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। জিসান কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর খেতে আসলো। দেখলো আব্বু আম্মু বসে আছে। জিসান খাবার খেয়ে এসে বিছানার একপাশে শুয়ে পড়ে, আর লিজা এসে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল। তখন লিজা ভাবলো জিসানকে পেছন থেকে জড়িয়ে ধরলে হয়তো ওর রাগটা কমতে পারে, তাই যেই ভাবা সেই কাজ। ও জিসানের পাশে শুয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, সাথে সাথে জিসান এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, ঢং দেখিও না তো, এসব আমার পছন্দ না। বাবু তুমি আমার উপর রাগ করে আছো, আমি বুঝতে পারছি তখনকার বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু দেখো আমি তো ইচ্ছে করে করিনি এটা, তুমি কেন? দেখো আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে করনি। এসব কথা বলতে হবে না, ঘুমিয়ে পড়ো। কালকে সকালে আমার অফিস আছে, ডিস্টার্ব করো না আমাকে। তোমার বুকে আমি মাথা না রাখলে আমার ঘুম আসে না, তুমি জানো না? আমি মাপ চাই, আর তোমাকে বুকে নিয়ে ঘুমানোর ইচ্ছা আমার নাই। এখন থেকে অভ্যাস করে নাও, যেহেতু তুমি চাও না আমি তোমার কাছে আসি, তোমাকে স্পর্শ করি, তাই একা ঘুমানোর অভ্যাসটা করে নাও। বাবু এমন করে বলিও না, আমার খুব কষ্ট হয়। তোমার কষ্ট হলে ডক্টরের কাছে যাও, আমি তো বলিনি তোমাকে কষ্টে থাকতে। আর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমাকে এসব বিষয়ে কোনো কথা বলতে আসবে না। জিসানের কথায় লিজা বুঝতে পারছে ও কতটা রেগে আছে। আর লিজা জিসানের ইগনোরটা একটুও নিতে পারে না। যতটা রাগই হোক তারপরেও জিসানের কাছে আসলেই ও প্রথমে রাগ দেখালেও পরবর্তীতে আবার একদম শান্ত হয়ে যায়। এবার লিজা হঠাৎ করে ফুপিয়ে উঠতে লাগলো। তখন জিসান বলতে লাগলো, একদম নাটক করবে না, হয় রুম থেকে বেরিয়ে যাও, আর না হলে আমাকে ঘুমাতে দাও। আমি না বুঝে এত বড় অন্যায় করে ফেলেছি, তারপরও রাগ করে আছো? আমি তো বললাম কাজটা করতে চাইনি, কিন্তু অনিচ্ছাকৃত হয়ে গেছে। তুমি কেন এইভাবে আমার সাথে রাগারাগি করছো? রাগ অভিমান আমার অনেক আগে ধুয়ে মুছে গেছে। যদি তাই না হতো তাহলে তোমাকে বিয়ে করার মতো ভুলটা আমি করতাম না। তুমি আমাকে এমনভাবে বলতে পারলে? আমি কি একটাবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না আর তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কষ্ট দিয়েছি? সব কথা মুখে বলে দিতে হয় না, তোমার কাজে আজকে বুঝে গেছি। শোনো, কান্নাকাটি করো না, হয় চুপচাপ ঘুমাও, আর না হলে আমাকে বলো, আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছি। জিসানের কথায় লিজা কিছুক্ষণ ফুপাতে লাগলো। তারপর জিসান চুপ করে আছে, তাই লিজা উপায় না পেয়ে জিসানের পাগুলো জড়িয়ে ধরলো আর ওর পায়ের সাথে কপালটা ঠেকিয়ে কান্না করতে লাগলো। সাথে সাথে জিসান উঠে বসে বলে, পাগল হয়ে গেছো তুমি? কী সব উল্টাপাল্টা কাজ করছো? বলেছি না কখনো আমার পায়ে হাত দিবে না। ভুল করেছি তোমার সাথে ওরকম একটা মিসবিহেভ করে, তার জন্য ক্ষমা চাইছি। প্লিজ আমাকে মাফ করে দাও, তারপরও এরকম ইগনোর করো না। আমি তোমাকে ইগনোর করছি না, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে ইগনোর করি না। তাহলে তুমি আমাকে বুকে টেনে নিচ্ছ না কেন? আদর করছো না কেন? তুমি জানো না তোমার স্পর্শ না পেলে, তোমার বুকে না ঘুমালে আমার ঘুম আসে না? তুমি কেন রাগ করে আছো? জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরও এভাবে কষ্ট দাও কেন? তুমি তো জানতে আমি একটু রাগী, তারপরও এভাবে কেন তখন বলতে গেলে? এমনিতেই আমার মনটা বেশি ভালো ছিল না, আব্বু আম্মুর কথা মনে পড়ছিল, আর তুমি ওরকম করলে ওই জন্যই তো খারাপ লেগেছিল, তাই দূরে সরিয়ে দিতে চাইছিলে, তাই তো? তুমি যদি এখনো রাগ করে থাকো তাহলে আমি কিন্তু সত্যিই মরে যাব। তোমার কষ্ট দেওয়া কষ্টটা আমি সহ্য করতে পারি না, তুমি সেটা জানো না? প্লিজ আমাকে এভাবে কষ্ট দিও না, আমি কিন্তু তাহলে সত্যিই মরে যাব। লিজা কথাগুলো বলেই আবার জিসানের পা ধরতে গেলে ও লিজাকে বুকের সাথে জড়িয়ে নিল আর একটু হেসে দিয়ে বলতে লাগলো, এই পাগলি কী সব উল্টাপাল্টা কথা বলো? হ্যাঁ, বলছি না এসব কথা কখনো বলবে না। ইমোশনালি ব্ল্যাকমেলটা করতে বেশ ভালোই শিখেছো, তাই না? তুমি জানো না তোমার ইগনোরটা আমি নিতে পারি না, তারপরও কেন এরকম করে কষ্ট দাও?
তুমি তো জানো আমি একটু রাগী, কোনো কারণ ছাড়াই রাগ করি না। তাহলে তুমি তখন কেন বারবার ওরকম করলে যার জন্য ওরকম একটা কাণ্ড ঘটলো, আর তুমি এইভাবে আমাকে ভুল বুঝলে? ওকে বাবা, এখন থেকে তুমি যখন রাগ করে থাকবে তখন আর তোমার কাছে যাব না। তোমাকে জিজ্ঞেস করলেও তুমি বলো না, এখন থেকে জিজ্ঞেস করব, না বলে দূরে সরে থাকবো। যখন তোমার মনটা ভালো হবে তুমি তখন আমাকে বলো, আমি তোমাকে আদর করে দিব, কেমন? তাহলে এখন আদর করবে না? এখন আদর করতে হবে। হ্যাঁ অবশ্যই, তুমি জানো না তোমার আদর না পেলে আমি ঘুমাতে পারি না। এখন অনেক আদর দিবে আমাকে। ওকে বাবা, দিচ্ছি। জিসান কথাটা বলেই এই যে ভাইয়া এবং আপুরা আর দেখতে হবে না, এখন আসতে পারেন। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, ভেতরে থাকলে আপনাদের সমস্যা হতে পারে।